রোহিঙ্গা সংকটে রাজনৈতিক সমাধানে ৩ প্রস্তাব ডক্টর ইউনূসের। নিরাপত্তা আবাসনে প্রায় $20 কোটি সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। জাতিসংঘে উচ্চ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত। নেই যানজট, তবুও হচ্ছে উড়াল সড়ক। রাজশাহীতে মেগা প্রকল্পের নামে শত কোটি টাকা লুটের অভিযোগ সাবেক মেয়র লিটনের বিরুদ্ধে। জনবান্ধব নয় এমন প্রকল্প বাদ দেওয়ার নির্দেশ। এমপি কোটায় আনা 42 গাড়ির ভবিষ্যৎ নির্ধারণের আগেই চট্টগ্রাম বন্দরে এলো আরও 15টি। এক একটির দাম 10 কোটির উপরে ছাড় দেয়া নিয়ে সিদ্ধান্তহীনতায় কাস্টমস। সময় সংবাদে সঙ্গে আছি আমি তানভীর হাসান। রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশকে প্রায় $20 কোটি সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘের সার্ডলাইন বৈঠকে বিষয়টি নিশ্চিত করেন মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জিয়া। সংকটের রাজনৈতিক সমাধানে 3 দফা প্রস্তাব তুলে ধরেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্যদিকে জাতিসংঘের সদস্যপদ প্রাপ্তির 50 বছর পূর্তি অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনূস জানান, সারা বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় আরও ভূমিকা রাখতে চায় বাংলাদেশ। শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেন বিশ্ব নেতারাও। নিউ ইয়র্ক থেকে আহমেদ সালিহিনের রিপোর্ট। জাতিসংঘের অধিবেশন চলাকালে রোহিঙ্গা ইস্যুতে সাইড লাইনে বৈঠকে বসেছিলেন উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। সংকট মোকাবেলায় নানা আলোচনার এক পর্যায়ে মার্কিন যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি উজরা জায়া ঘোষণা দেন, রোহিঙ্গাদের নিরাপত্তা, আবাসন ও আশ্রয়দাতাদের সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। একই বৈঠকে যোগ দিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আবারও রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাষ্ট্র সহ বিশ্ব নেতাদের সহযোগিতা বাড়ানোর তাগিদ দেন। পাশাপাশি সংকট মোকাবেলায় রাজনৈতিক সমাধান সহ 3টি প্রস্তাব তুলে ধরেন তিনি। রোহিঙ্গাদের জন্য যে মানবিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে যে জয়েন্ট অ্যাকশনটা আছে, জয়েন্ট রেসপন্স প্ল্যান বলা হয়, সেইটাতে প্রোগ্রেসিভলি আন্তর্জাতিক সমাজের যে অর্থায়নটা এটা কমে আসছিল। সর্বশেষ আমরা দেখেছি প্রায় 60% এসেছে, প্রায় 40% ঘাটতি। আজকে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে বলল তারা এই বছরের যে মানে অ্যালোকেশন দিয়েছে তার অতিরিক্ত $199 মিলিয়ন দিয়েছে। এটা একটা বিরাট জিনিস, কিন্তু এটা একটা বড় ইন্ডিকেশন যাতে করে অন্য যারা আছে, অন্যান্য দেশ, ইউরোপিয়ান ইউনিয়ন ফর এক্সাম্পল কানাডাতে, তারা যেন এগিয়ে আসে। সাইডলাইনে এই বৈঠক ছাড়াও যুক্তরাষ্ট্র সফরের প্রথম দিনে বেশ ব্যস্ত সময় পার করেন ডক্টর ইউনূস। যোগ দেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সংস্থা ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের এক অনুষ্ঠানেও। এদিকে জাতিসংঘের সদস্যপদ প্রাপ্তির 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয় সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান, যেখানে যোগ দেন বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরাও। এ সময় শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকাও তুলে ধরেন তারা। আর শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সারা বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সবসময় কাজ করবে বাংলাদেশ। সবচেয়ে মেজর যেটা ছিল এই ডিসকাশনে, যে সবাই বাংলাদেশকে প্রশংসা করেছেন। 5 দিনের এই সফরে আগামী 27শে সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে বক্তব্য দেওয়ার কথা রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। জাতিসংঘে সদস্যপদ প্রাপ্তির 50 বছর পূর্ণ করল বাংলাদেশ। আর সেই সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে জাতিসংঘের সদর দপ্তরে আয়োজন করা হয় এক অনুষ্ঠানের, যেখানে শান্তি মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেন উপস্থিত বিশ্ব নেতারা। আর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় আরও ভালো কাজ করতে চান তারা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে একথা জানান বাইডেন। এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে মঙ্গলবার নজিরবিহীন এক বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ অধিবেশনের মধ্যে এবারই প্রথম বাংলাদেশের কোনো সরকার প্রধানের সঙ্গে বৈঠক হয় মার্কিন প্রেসিডেন্টের। দুই নেতার একান্ত বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিগত শেখ হাসিনা সরকারের নিপীড়নের বিরুদ্ধে ছাত্রছাত্রীদের সাহসী ভূমিকা ও আত্মত্যাগের কথা তুলে ধরেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে সংক্ষেপে জানান কিভাবে শিক্ষার্থীদের অভ্যুত্থানে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করেছে এবং তিনি সরকার প্রধানের দায়িত্ব নিয়েছেন। অধ্যাপক ডক্টর ইউনূস বলেন, দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে, আর এজন্য যুক্তরাষ্ট্রের সহযোগিতা প্রয়োজন। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন জো বাইডেন। বলেন, সব সহযোগিতা নিয়ে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র।
বৈঠকে জুলাই বিপ্লব চলাকালীন শিক্ষার্থীদের আঁকা দেয়াল চিত্রের ছবি সম্বলিত দ্য আর্ট অফ ট্রায়াম্ফ শীর্ষক আর্ট বুক মার্কিন প্রেসিডেন্টকে উপহার দেন প্রধান উপদেষ্টা। এটা ছিল একটা রেয়ার মিটিং এবং আমরা একটু খোঁজ নিয়ে দেখেছি যে এই প্রথম বাংলাদেশের হিস্ট্রিতে বা ইউএনজি এর হিস্ট্রিতে যে একজন ইউএস প্রেসিডেন্ট বাংলাদেশের একজন হেড অফ গভর্নমেন্টের সাথে ইউএনজি এর সাইডলাইনে কথা বললেন। তো মিটিংটা খুবই বন্ধুত্বপূর্ণ ছিল। জো বাইডেন বলেছেন যে তার ফুল সাপোর্ট আছে বাংলাদেশের প্রতি, বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট প্রফেসর ইউনূসের যে ইন্টারিম গভর্নমেন্টের প্রতি, এবং উনি জানতে চেয়েছেন কি কি সাপোর্ট লাগবে আরও। হ্যাঁ, এবং উনি বলেছেন যে এই স্টুডেন্টরা যদি এত স্যাক্রিফাইস করতে পারে তাহলে আমরাও তো আরও অনেক কিছু করতে পারি বাংলাদেশের জন্য। এর আগে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। সংক্ষিপ্ত বৈঠকে বাংলাদেশ কানাডা সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা করেন দুই নেতা। সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেয়ায় অধ্যাপক ইউনূসের প্রশংসা করেন ট্রুডো। এ সময় ডক্টর ইউনূস বলেন, বিগত সরকার নানাভাবে ধ্বংস করেছে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো। বৈঠকে বাংলাদেশি শিক্ষার্থীদের কানাডায় আরও বেশি ভিসা দেওয়ার অনুরোধ জানান প্রধান উপদেষ্টা। এছাড়াও জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা ও মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজ সিং রূপন। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট, আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ম্যানেজিং ডিরেক্টর ও জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনার সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টার সঙ্গে। বিশ্বের বেশ কয়েকটি ক্ষমতাশালী দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং আর্থিক খাতের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর প্রধানদের সাথে বৈঠকে বাংলাদেশকে পুনর্গঠনের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পৃথক এসব বৈঠকে বিশ্ব নেতারাও বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সংশ্লিষ্টরা বলছেন, এর মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পূর্ণ সমর্থন ব্যক্ত করার ঘটনা খুবই তাৎপর্যপূর্ণ এবং ঐতিহাসিক। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে গ্রেফতার করা হয়েছে। ভোরে গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 4 আগস্ট নরসিংদীর মাধবদী এলাকায় আন্দোলন চলাকালীন ছাত্র জনতার উপর হামলা ও হত্যাকাণ্ডের অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের টানা 2 দফায় মেয়র ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য AHM খায়রুজ্জামান লিটন। তিনি বাণিজ্যিক ভবন, সড়ক, ফ্লাইওভার নির্মাণের মতো বড় বড় প্রকল্প তৈরি করে কয়েকশো কোটি টাকা লোপাট করেছেন বলে অভিযোগ উঠেছে। লিটনের শখ পূরণে মাত্র 96 বর্গ কিলোমিটার আয়তনের শহরে 5টি ফ্লাইওভারের নির্মাণ কাজও শুরু করা হয়, যা অপ্রয়োজনীয় বলছেন বিশেষজ্ঞ ও নগরবাসী। অবশ্য সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, জনবান্ধব নয় এমন প্রকল্পগুলো বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে সাইফুর রহমান রকির প্রতিবেদন। 2019 সালে রাজশাহী সিটি কর্পোরেশনে প্রায় 3000 কোটি টাকা বরাদ্দ দেয় একনেক। এর আওতায় সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে 3টি প্যাকেজে 5টি ফ্লাইওভারের টেন্ডার করা হয়। প্রকল্প ব্যয় ধরা হয় 722 কোটি টাকা। শহরে যানবাহনের চাপ কমাতে ফ্লাইওভারগুলো জরুরি বলে প্রকল্প প্রস্তাবনায় উল্লেখ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র AHM খায়রুজ্জামান লিটন। বর্তমানে এসব ফ্লাইওভারের নির্মাণ কাজ চলছে। তবে ক্ষমতায় থাকাকালীন কেউ মুখ না খুললেও হাসিনা সরকারের পতনের পর এসব প্রকল্প নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছেন নগরবাসী। তাদের অভিযোগ, গুরুত্বপূর্ণ খাত বাদ দিয়ে কেবল শখ পূরণে এসব অর্থ ব্যয় করে লিটন হাতিয়ে নিয়েছেন শত শত কোটি টাকা। তাই অপ্রয়োজনীয় প্রকল্পগুলো বাদ দেওয়ার দাবি তাদের। এই ফ্লাইওভারটা আসলে কোনো যানবাহন তো যায়ই না, ইভেন যারা লোকাল আছেন বা আশেপাশে যারা থাকেন তারা এখানে বসে একটা আড্ডা দেয়। কিছু প্রতিষ্ঠান ঠিকাদাররা এটা যোগ সাদেশ করে এগুলা প্রজেক্ট গেলা ভাই করেছে। এখানে কোনো জামি থাকে না, এখানে এটা আসলে একটা বেহুদা একটা প্রকল্প। শহরে কোনো যানজট না থাকার পরও ফ্লাইওভার তৈরির এই প্রকল্পকে অর্থের অপচয় হিসেবে দেখছেন নগর পরিকল্পনাবিদ। সিটিজেনদের সুযোগ সুবিধা বা বিভিন্ন ফ্যাসিলিটিস দেওয়ার জন্য অনেক ধরনের আরও ফিল্ড আছে বা ডাইমেনশন আছে বা যেগুলো এক্সপেকটেশান আছে যেগুলো আমরা করতে পারতাম। তো এটা টু সাম এক্সটেন্ট আমিও বিলিভ করি যে এটা একটা মিস প্ল্যানিং এবং এটা কোনো কিছু চিন্তা না করেই এবং
অর্থের অপচয় তো বটেই, এবং এই টাকাটা অন্য জায়গায় বরাদ্দ করলে অবশ্যই বেটার হতো। এদিকে সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, জনবান্ধব নয় এমন প্রকল্পগুলো বাদ দেওয়ার পাশাপাশি যেসব ফ্লাইওভার নির্মাণের কাজ মাঝামাঝি পর্যায়ে আছে তা শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের সাথে আমাদের আলোচনা হয়েছে, সরকার আমাদের নির্দেশ যেগুলো অর্ধেক হয়ে গেছে বা বেশিরভাগ অর্থ ব্যয় হয়েছে সেগুলো কন্টিনিউ করে এমনভাবে করা যাতে বেশি করে জনবান্ধব করা যায় এটি, আর যেগুলো শুরু করেনি সেগুলো আমরা একটু কন্টিনিউ করব না। এর আগে রুয়েট ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মধ্যবর্তী স্থানে 207 কোটি টাকা ব্যয়ে 810 মিটার ফ্লাইওভার সহ 5 কিলোমিটার সড়ক নির্মাণ করে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ। এছাড়া নগরীর বুধপাড়া এলাকায় 202 মিটার দীর্ঘ ফ্লাইওভার নির্মাণ করে সিটি কর্পোরেশন, যা কোনো কাজে আসছে না বলেও জানান নগরবাসী। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। পোশাক শ্রমিকদের 18টি দাবি মেনে নেয় শিল্পাঞ্চলের নতুন উদ্যম। সকাল থেকে দলে দলে কর্মস্থলে যোগ দেন শ্রমিকরা। সবশেষ পরিস্থিতি জানাতে গাজীপুর শিল্পাঞ্চলে আছেন রিপোর্টার রাজিবুল হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। শ্রমিক সংগঠন, সরকার এবং মালিক পক্ষের বৈঠকের পর কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে শ্রমিকদের যে 18 দফা দাবি ছিল, যেই দাবিতে বেশ কিছুদিন যাবৎ শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছিল শিল্পাঞ্চল, সাভার, আশুলিয়া, গাজীপুর সহ বিভিন্ন জায়গায়, সেটি কিন্তু সিদ্ধান্ত হয়েছে। 18 দফা মেনে নিয়েছে সরকার এবং মালিক পক্ষ। এরপর কিন্তু আজকে প্রথম দিন, এটি মেনে নেওয়ার আজকেই প্রথম দিন। আজকে যেটি দেখেছি যে খুব স্বাভাবিকভাবেই শ্রমিকরা কাজে যোগদান করেছে এবং দলে দলে কাজে যোগদান করার যে দৃশ্য সেটি আমরা সকাল থেকে দেখেছি। এখন যেটি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এটি গাজীপুরের ভোগড়া এলাকার একটি ফ্যাক্টরির ভেতরে আমরা ঢুকেছি। সেখানে কিন্তু সুই সুতোর যে বুনন সেটি কিন্তু এখানে খুব পুরোদমেই চলছে, অর্থাৎ স্বাভাবিক উৎপাদন কার্যক্রম রয়েছে। কোনো ধরনের সমস্যা এখন পর্যন্ত কিন্তু আমরা পাইনি। একটু বলে রাখছি, শ্রমিকদের যে 18 দফা ছিল সেই দফার মধ্যে প্রথম যে বিষয়টি ছিল যে তাদের যে হাজিরা বোনাস, সেই হাজিরা বোনাসে অতিরিক্ত 225 টাকা যুক্ত করা হয়েছে। এছাড়া রাত 8টার পরে যে টিফিন, সেই টিফিন বিলেও কিন্তু 10 টাকা বাড়ানো হয়েছে। এছাড়া নাইট বিল সেখানে 10 টাকা বাড়ানো হয়েছে। শুধু তাই নয়, আগামী অক্টোবর মাস থেকে যে বকেয়া বেতন, যাদের আসলে বকেয়া বেতন রয়েছে তাদের সম্পূর্ণ বকেয়া বেতন পরিশোধ করার কথা বলা হয়েছে। এছাড়া ছাঁটাই করা যাবে না, এরকমই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এগুলো সহ 18টি দাবি, যারা এখনো পর্যন্ত আসলে যে দাবিগুলো উঠেছিল সেই দাবিগুলোর একমত পোষণ করে সরকার এবং মালিক পক্ষের সঙ্গে একমত হয়ে কিন্তু সেগুলো মেনে নেওয়া হয়েছে, যে কারণে শ্রমিকরা অনেকটা উজ্জীবিত হয়েই কারখানায় কিন্তু এসে তাদের যে উৎপাদন কার্যক্রম, সেই উৎপাদন কার্যক্রমের সঙ্গে যুক্ত হয়েছে এবং খুব স্বাভাবিকভাবেই শ্রমিকরা সকাল থেকে কাজে যোগদান করেছে। এখন পর্যন্ত গাজীপুরের কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ আমরা এখন পর্যন্ত পাইনি। খুব স্বাভাবিকভাবেই আসলে যে উৎপাদন কার্যক্রম, সেই উৎপাদন কার্যক্রম চলছে। তবে যেটি বলা চলে যে এই যে কার্যক্রম, এই কার্যক্রমের সঙ্গে যারাই যুক্ত রয়েছে তারা কিন্তু বিষয়টিকে এখন পর্যন্ত খুব স্বাভাবিকভাবেই নিয়েছে। সরকার এবং মালিক পক্ষের এই আলোচনাকে স্বাগত জানিয়েছে। মোটামুটি এই ছিল গাজীপুরের শিল্পাঞ্চল থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম গাজীপুরে। এমপি কোটায় শুল্কমুক্ত সুবিধায় চট্টগ্রাম বন্দরে আনা 42টি গাড়ির ভবিষ্যৎ নিয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি জাতীয় রাজস্ব বোর্ড। এর মধ্যে নতুন করে আরও 15টি গাড়ি এসে পৌঁছেছে বন্দরে। দ্বাদশ সংসদের 15 জন সদস্যের নামে জাপান থেকে আনা এসব গাড়ির প্রতিটির বাজার মূল্য 10 থেকে 12 কোটি টাকা। শাখার টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। চট্টগ্রাম বন্দরের কার শেডে সাজিয়ে রাখা জাপানের টয়োটা কোম্পানির ল্যান্ড ক্রুজার মডেলের এসব গাড়ির মালিক হওয়ার কথা ছিল সদ্য ভেঙে যাওয়া দ্বাদশ সংসদের সংসদ সদস্যদের। 850% শুল্ক হার হিসেবে প্রতিটি গাড়ির বাজার মূল্য 10 থেকে 12 কোটি টাকা হলো সংসদ সদস্যরা মাত্র 1 কোটি টাকায় মূল্যবান গাড়ির মালিক হওয়ার সুযোগ পেতেন। কিন্তু 5 আগস্ট সরকার পতনের পরপরই আমদানি করা অন্তত 42টি গাড়ি জব্দ করে শুল্ক কর্তৃপক্ষ। অবশ্য ক্রিকেটার সাকিব আল হাসান সহ 7 জন সংসদ সদস্য জুলাই মাসে গাড়ি খালাস করে নিয়েছিল। সবশেষ চালানে 14 সেপ্টেম্বর আনা হয়েছে আরো 15টি গাড়ি। আমাদের নিয়ম অনুযায়ী আমরা 30 দিন দেখব, দেখার পরে যদি এর মধ্যে এগুলা নর্মালি ডেলিভারি না যায় তাহলে আমরা কাস্টমসকে সেগুলো বাই পেপার হ্যান্ড ওভার করে দেবো এবং কাস্টমস তাদের নিয়ম অনুযায়ী সেগুলা অকশনে দিবে।
এদিকে সংসদ সদস্যদের নামে শুল্কমুক্ত সুবিধায় আনা এসব গাড়ি নিয়ে সৃষ্টি হয়েছে নানামুখী জটিলতা। বিশেষ করে সংসদ কার্যকর থাকা অবস্থায় এসব গাড়ি আমদানির প্রক্রিয়া হয়েছিল। বর্তমানে যেহেতু সংসদ ভেঙে দেওয়া হয়েছে, তাই আগের সুবিধায় গাড়ি ডেলিভারি দেওয়া নিয়ে সিদ্ধান্তহীনতায় চট্টগ্রাম কাস্টম হাউস। এই অবস্থায় আগে জব্দ হওয়া গাড়ির ভবিষ্যৎ জানতে জাতীয় রাজস্ব বোর্ডে গত মাসে চিঠি দিয়েছিল তারা। অবশ্য সেই চিঠির এখনো জবাব আসেনি। গাড়ি সহ আমদানি করা যে কোনো পণ্য 30 দিনের মধ্যে ছাড় করা না হলে নিলামে বিক্রির জন্য কাস্টমসের কাছে হস্তান্তর করে বন্দর কর্তৃপক্ষ। যেহেতু সংকটটা ভেঙে গিয়েছে, সেই ক্ষেত্রে এমপি সুবিধা এগুলো খালাস হবে কি হবে না এই বিষয়ে, তো যেহেতু এটা একটা নীতিগত সিদ্ধান্ত বা একটা আইনি বিষয় এখানে আছে যে সংসদ ভেঙে যাওয়ার পরে এটা তারা সুবিধা পাবে কিনা, এটা আইনগতভাবে এনবিআর আমাদেরকে যে দিক নির্দেশনা দিবে সেটার হলে আমরা কার্যক্রম গ্রহণ করব। নতুন চালানে আসা গাড়িগুলোর আমদানিকারক হিসেবে রয়েছেন অভিনেত্রী তারানা হালিম, ময়মন সিংয়ের আব্দুল ওয়াহেদ, জামালপুরের আবুল কালাম আজাদ, চট্টগ্রামের সীতাকুণ্ডের SM আল মামুন, বাঁশখালীর মুজিবুর রহমান, খুলনার SM কামাল হোসেন, নওগাঁর সুরেন্দ্রনাথ চক্রবর্তী, গাইবান্ধার শাহ সারোয়ার কবির, ব্রাহ্মণবাড়িয়ার SKS একরামুজ্জামান, নেত্রকোনার সাজ্জাদুল হাসান, ঝিনাইদহের নাসের শাহরিয়া জাহিদি, যশোরের তহিদুজ্জামান এবং সুনামগঞ্জের মোহাম্মদ সাদিক। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে ভেঙে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদের 15 জন সাবেক সংসদ সদস্যের আমদানি করা মূল্যবান গাড়ির অবস্থান এখন চট্টগ্রাম বন্দরের কার শেডে। আগামী 1 মাসের মধ্যে এসব গাড়ি ডেলিভারি নেওয়া না হলে চলে যাবে নিলামে। তবে তারা আদৌ ডেলিভারি নিতে পারবে কিনা তা নিয়ে সৃষ্টি হয়েছে আইনি জটিলতা। কাস্টমসের পক্ষ থেকে নীতি নির্ধারণ মহলের কাছেও চিঠি দেওয়া হয়েছে। দ্রুত এসব গাড়ি ডেলিভারি কিংবা নিলাম না হলে পর্যায়ক্রমে স্ক্র্যাপ হিসেবে বিক্রি হবে, এমনটি শঙ্কা করছেন নিলামকারীরা। চট্টগ্রাম বন্দরের কারশেড থেকে কমল দে, সময় সংবাদ। সিটি অব জয় কলকাতা রাজপথ থেকে তুলে নেওয়া হচ্ছে শতাব্দীর প্রাচীন পরিবহন ট্রাম। এমন খবরে মিশ্র প্রতিক্রিয়া নগরবাসীর। রাজ্য সরকারের দাবি অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে ট্রাম। কলকাতার টালিগঞ্জ ট্রাম ডিপো ঘুরে এসে আরও জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। 24 সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলবেলা মধ্য কলকাতার কলেজ স্ট্রিটের রাস্তায় নিজ গতিতে এগিয়ে চলতে দেখা গেল এই ট্রামটিকে। আনুষ্ঠানিকভাবে দিন তারিখ ঘোষণা না হলেও পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কলকাতা শহর থেকে প্রাচীনতম এই গণপরিবহনটি তুলে নেওয়ার কথা জানিয়েছে। সঙ্গে জানিয়েছে সিদ্ধান্ত নেওয়ার পেছনে যুক্তিও। জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে ছোট ছোট ভেহিকেলের সংখ্যাও বেড়েছে। এই অবস্থায় রাস্তার মাঝখান থেকে ট্রামের চলা এটা আজকের দিনে সম্ভব নয়। 1883 সালে ভারতের কলকাতা সহ 15টি শহরে গণপরিবহন হিসেবে যুক্ত হয় এই ট্রাম। প্রথম দিকে ঘোড়ার সঙ্গে বেঁধে এবং পরে কয়লা ডিজেল ইঞ্জিন এবং সবশেষ ইলেকট্রিক ইঞ্জিনে চলে পরিবেশ বান্ধব এই যানবাহনটি। কলকাতার সবচেয়ে কম ভাড়ায় শহরটির প্রায় 60% এলাকায় একদিক থেকে আরেক দিক যাওয়ার সুযোগ থাকায় একসময় তুমুল জনপ্রিয়তা পেয়েছিল ট্রাম। তবে সময়ের সঙ্গে সঙ্গে নগরায়নে বাড়তে থাকে 4 চাকার গাড়ির সংখ্যা। এতে আস্তে আস্তে 33টি রুট থেকে কমতে থাকে 150 বছরের প্রাচীন এই যানবাহনের রুট। শেষে মাত্র 2টো রুটে এসে দাঁড়ায় এটি। এবার এলো পুরোপুরি বন্ধ করে দেওয়ার মতো ঘোষণা। আমাদের নস্টালজিয়া মাথায় রেখেও ট্রাম উঠে যাবে, এটাকে মেনে নিতে হবে। তবে পর্যটকদের জন্য কলকাতার ময়দান ধর্মতলার মাঝে একটা সংক্ষিপ্ত রুট চালু রাখবে সরকার। এক সময় যখন গরুর গাড়ি চলতো তখন এই ট্রামই ছিল সবচাইতে দ্রুতগামী যান। আর এই মুহূর্তে যেখানে মেট্রো চলছে সেখানে এই যানটি ভীষণভাবে অপ্রাসঙ্গিক। তাই বাস্তবতার নিরিখেই এই সিদ্ধান্তে তাদের আসতে হয়েছে। কলকাতার টালিগঞ্জের ট্রাম ডিপো থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। বাংলাদেশ ভারত টেস্ট সিরিজের খবর। ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে কানপুরে বাংলাদেশ দল। ম্যাচ ভেন্যুতে অনুশীলন করছে টাইগাররা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার মাহবুব রিমন। সরাসরি যাচ্ছি তার কাছে।
উত্তরপ্রদেশের গ্রিন পার্ক স্টেডিয়ামে বাংলাদেশ ভারত দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশ যে দুটো অনুশীলনের সুযোগ পাবে তার প্রথমটা কিন্তু আজ শুরু হয়ে গেছে। স্থানীয় সময় 10টা, বাংলাদেশ সময় 10:30টার সময় অনুশীলন শুরু করার কথা থাকলেও টাইগাররা কিন্তু নির্ধারিত সময় প্রায় মিনিট 30 আগেই এখানে এসেছে। দেখেছি যে ব্যাটিং বোলিং সব কিছুতেই নিজেকে ঝালিয়ে নিয়েছে। সাকিব আল হাসানের কথা আলাদা করে বলতে হয়, তিনি দলের সঙ্গে এসেছেন কিন্তু এখন পর্যন্ত কিন্তু তিনি তাকে রানিং করতে দেখলো আমরা, অনুশীলন করতে দেখিনি। জানেন যে একটা ইনজুরির কনসার্ন রয়েছে সাকিবের, আঙুলের যেই জায়গায় তার অপারেশন হয়েছিল সেখানে তার ফুলে উঠেছে। তিনি জানিয়েছিলেন প্রথম টেস্টে তিনি বলটা ভালোভাবে গ্রিপ করতে পারছেন না। সেই সাকিব শেষ পর্যন্ত আসলে কানপুরে তার দ্বিতীয় টেস্টের সুযোগ মিলবে কি না, কিংবা তার ইনজুরির আপডেট কি, সেটা হয়তো বা আজকের মধ্যেই জানা যাবে। তবে যদি উইকেটের কথা বলি, কানপুর কিন্তু বরাবরই বিখ্যাত তার স্পোর্টিং উইকেটের জন্য, বিশেষ করে এটাকে ব্যাটিং স্বর্গ বলা হতো পূর্বে, কিন্তু সাম্প্রতিক সময়ে কিন্তু সে অবস্থা পাল্টেছে। এই ম্যাচটা কিন্তু হবে কানপুরে কালো উইকেটে, যেখানে আধিপত্য দেখাবে স্পিনাররা। কুলদীপ যাদবের কথা আমরা আলাদা করে বলতে পারি, লোকাল বয় কুলদীপ যাদব, যার কিনা এই টেস্টে হয়তো খেলার সম্ভাবনা খুবই উজ্জ্বল। এবং সেই কুলদীপ যাদবকে মোকাবেলা করার জন্য বাংলাদেশের যে অনুশীলন, সেই অনুশীলনে একজন চায়নাম্যানকে আনা হয়েছে, কারাপ্পান জিয়াস নামটার সঙ্গে কিন্তু টাইগার ভক্তরা কিন্তু পরিচিত। যখন শ্রীধরন শ্রীরাম বাংলাদেশের টেকনিক্যাল কনসালটেন্ট ছিলেন টি-20 বিশ্বকাপের সময় কিংবা তার আগে, তখন কিন্তু এই কারাপ্পান জিয়াসকে তিনি উড়িয়ে এনেছিলেন বাংলাদেশ দলের অনুশীলনে। সেই কারাপ্পান জিয়াসকে কিন্তু আজকেও আমরা দেখেছি, যেহেতু কুলদীপ যাদব এই দলে হয়তো বা খেলবেন। অন্যদিকে বাংলাদেশের যদি দলের কথা বলি, বাংলাদেশ দলে এই টেস্টে একাধিক পরিবর্তন আসছে, এটা নিশ্চিত। আমরা মাহমুদুল হাসান জয়কে দেখেছি, দীর্ঘ সময় তিনি ব্যাটিং করেছেন। ওপেনিং স্লটে সাদমানের জায়গায় হয়তো বা জয়কে দেখা যেতে পারে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পজিশন, যেহেতু বলছিলাম যে স্পিনিং ট্র্যাক হতে পারে, হয়তো বা এই টেস্টে তাইজুলকে আমরা দেখতে পারি বলতে মোটামুটি নিশ্চিতই যে তাইজুল ইসলাম এই টেস্টে খেলছেন। এবং প্রশ্ন হচ্ছে যদি তাইজুলকে খেলানো হয় তবে বাদ যাবেটা আসলে কে? বাংলাদেশ দলে যে 3জন পেসার, সেখান থেকে হয়তো বা একজনকে কমানো হবে, যদিও আমি জানতে পেরেছি। যেহেতু এখানে কিছুটা বল এয়ারের মুভমেন্টের কিছু বিষয় রয়েছে, হয়তো বা হাসান মাহমুদ শেষ পর্যন্ত সুযোগ মিলবে, তাসকিনের সুযোগ মিলবে, হয়তো বা বাদ পড়তে পারবেন নাহিদ রানা। কী হয় সেটা আসলে ম্যাচ শুরু হওয়ার পরেই জানা যাবে। তো এই ছিল আমার কাছে উত্তরপ্রদেশের কানপুর থেকে বাংলাদেশ দলের অনুশীলনের সবশেষ আপডেট। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম ভারতের কানপুরে। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ে।